দশম শ্রেণীর বন্ধুরা, আজ তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর শেয়ার করতে চলেছি। সেই প্রশ্নটি হলো যে আমাদের এই টেস্ট পেপারটা প্রয়োজন কেন? তো দেখো, আমি হেডিংয়ে লিখেছি যে টেস্ট পেপার কি সত্যিই গুরুত্বপূর্ণ? কেন? যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে কেন? তাহলে দেখো, আমাদের এই টেস্ট পেপার পড়ে আমরা টেস্ট পেপার পড়ার পরে আমাদের কি করণীয়? অর্থাৎ টেস্ট পেপার পড়বো কেন? সেই নিয়ে কিন্তু আলোচনাটা হবে। আর এই আলোচনার শুরুতেই আমি বলব যে এই টেস্ট পেপারটা আসলে কি? টেস্ট পেপার দেখো, একটা কার্যকরী পরীক্ষার একটা মাত্র একটি মাত্র মানে নির্দেশিকা মাত্র। অর্থাৎ নির্দেশ দেওয়া হচ্ছে যে এইভাবে তোমরা পড়বে। অর্থাৎ এইভাবে যদি পড়ো তাহলে কিন্তু তোমাদের কিন্তু সাকসেস আসবেই। তাই মাধ্যমিক বন্ধুরা, তোমরা টেস্ট পরীক্ষা দিয়েছো। এই টেস্ট পরীক্ষা দেওয়ার পরেও কিন্তু কিছু জায়গায় সমস্যা এসে যাচ্ছে। আমরা কেন টেস্ট পেপার পড়বো? কেউ বলছে না টেস্ট পেপার পড়ার দরকার আছে, কেউ বলছে না টেস্ট পেপার বেশি কিছু পড়ার দরকার নেই। তো এইরকম নানান প্রশ্ন কিন্তু আমাদের কাছে এসে হাজির হচ্ছে। তাহলে দেখো, আমরা এটাই বলবো যে টেস্ট পেপার পড়বো কেন? অর্থাৎ টেস্ট পেপার গুরুত্বপূর্ণ কেন? অর্থাৎ টেস্ট পেপার কি সত্যিই গুরুত্বপূর্ণ? সেই প্রশ্নের উত্তর। আর হচ্ছে, যদি গুরুত্বপূর্ণ হয়, তাহলে যদি টেস্ট পেপার গুরুত্বপূর্ণই হয় তাহলে কেন? সেই কেনর উত্তরটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর শেয়ার করার সাথে সাথেই কিন্তু আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। অর্থাৎ এই যে মাধ্যমিক পরীক্ষা তোমরা দেবে, অর্থাৎ টেস্ট দিয়েছো, টেস্টের পরে যে এখন একটা চিন্তা আসছে যে আমরা কটা টেস্ট পেপার কিনবো? একটা স্কুল থেকে একটা টেস্ট পেপার সিলেক্ট করেছে, আবার প্রাইভেট টিউটর থেকে, বাড়ির থেকে, বাজারে নানান ধরনের টেস্ট পেপার কিন্তু ছেয়ে গেছে। তো এই টেস্ট পেপারগুলোর মধ্যে দেখো, আমরা বিশেষত এবিটিএ টেস্ট পেপারটা বেশি ফলো করি। কারণ কি, এই এবিটিএ টেস্ট পেপারটা ভালো। অর্থাৎ সব টেস্ট পেপারই ভালো, কিন্তু আমরা যে টেস্ট পেপার সব ভালো সব মন্দ সেটা প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে, আমাদের কি টেস্ট পেপার দরকার আছে আসলেই? যদি দরকার থাকে তাহলে কেন? সেই কেনর উত্তরটাই কিন্তু আজকে তোমাদের সামনে শেয়ার করব। তাহলে চলো শেয়ার করি। দেখো দেখো আমি এখানে লিখেছি যে টেস্ট পেপার কি সত্যিই গুরুত্বপূর্ণ? যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে কেন? দেখো, টেস্ট পেপার সত্যিই গুরুত্বপূর্ণ। দেখো, কাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আর কাদের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ নয়, আর কাদের দরকারই লাগে না, সেটাও আলোচনা করব। তো আমি বলেছিলাম যে এখানে যে টেস্ট পেপারটা গুরুত্বপূর্ণ কাদের কাছে। দেখো, আজকে যারা 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করতে চাইছো বা করছো বা করেছো টেস্টে, বা আগের পরীক্ষাগুলোতে করেছো, স্কুলের পরীক্ষাতে এরকম মার্কসগুলো পেয়েছো, বা যাদের অ্যাম্বিশন যে 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করা, তাদের কিন্তু এটা করতেই হবে। আর করতে গেলেই কিন্তু কী করতে হবে? কিছু টেস্ট পেপার অবশ্যই ফলো করতে হবে। দেখো, আবার কোনো ক্ষেত্রে দেখা যায় যে টেস্ট পেপার আমি বই পড়িনি ভালো করে, বই পড়িনি, তাহলে আমার টেস্ট পেপার দিয়ে হবেটা কি? অর্থাৎ সেই টেস্ট পেপার পড়া আর নিয়ে একটা মানে পড়তে গেলেই কিন্তু একটা হেডেক এসে হাজির হয়ে যায়। তো এই হেডেকটা কাদের জন্য আসে? যারা বইটা পড়েনি সঠিকভাবে। অর্থাৎ দেখো, আমাদের সময় কিন্তু টেস্ট পেপার ছিল। অর্থাৎ স্কুল থেকে একটা এবিটির একটা টেস্ট পেপার বেরোতো, বাজারে এত রেফারেন্স বই ছিল না, কোনো অন্য নানান ধরনের টেস্ট পেপার ছিল না। সেই জন্য কিন্তু আমরাও কিন্তু পড়াশোনা করেছি, কিন্তু সেই পড়াশোনা করার মধ্যে কিন্তু তখন কিন্তু একরকম পড়াশোনা ছিল। সেই পড়াশোনাটা কিন্তু আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ থেকে আমাদের টিচারদের উপর বেস করে, বইয়ের উপর বেস করে করতে হতো। এখন দেখো, নেট দুনিয়ার মানুষ আমরা। এই নেট দুনিয়ার মানুষ হয়ে কিন্তু আমাদের কিন্তু কি হচ্ছে না, দেখো, এমসিকিউ কোশ্চেনগুলো বেশি এসে যাচ্ছে। আর এমসিকিউ কোশ্চেন বেশি এসে গেলেই আমাদের কিন্তু আমরা একটু ফাঁকি মারতে শুরু করেছি। অর্থাৎ ফাঁকি মারতে মানে কি, একটা টিক দিলে হয়ে যাচ্ছে, একটা ফিল আপ দিলে হয়ে যাচ্ছে, উত্তর লেখা আছে সেখানে একটা টিক দিলে হয়ে যাচ্ছে, একটা ম্যাচিং করে দিলে হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা কিন্তু আমাদের সময় ছিল খুব সীমিত নম্বর, কিন্তু আমাদের বিস্তারিত লিখতে হতো। এখন লেখার ব্যাপারটা কিন্তু খুব কমে এসেছে। তাই এই এমসিকিউ ধরো মোটামুটি প্রত্যেকটা সাবজেক্টে মানে 50 থেকে 60% একেবারে মোটামুটি এই এমসিকিউ এর ওপরেই আসে। তো দেখো, এই এমসিকিউর ওপরে যদি আসে তাহলে দেখো, আমাদের নম্বরটা পেতে কোনো অসুবিধাই হয় না। তাই আমরা এই টেস্ট পেপার ফলো করব। যারা নাকি 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করতে চাইছো, তারা টেস্ট পেপার অবশ্যই ফলো করতে হবে। নাকি কোশ্চেনের প্যাটার্নটা জানার দরকার, অর্থাৎ কী ধরনের প্রশ্ন আসতে পারে, অর্থাৎ যে ধরনের প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসবে সেই ধরনের কোশ্চেনগুলো সেখানে আছে কিনা। আর আমরা তো টেস্ট দিয়েছি, আমরা তো জীবনে একটা মাত্র টেস্ট, অর্থাৎ যারা মাধ্যমিক দেবে তারা জীবনে একটাই মাত্র টেস্ট দিয়েছো, অর্থাৎ টেস্ট এক্সাম কিন্তু হয়ে গেছে। আর টেস্টে যে এক্সামের কিন্তু রেজাল্টটাও তোমরা পেয়ে গেছো। দেখো, এবার রেজাল্ট পেয়ে গেলে যে কোনটায় কীরকম দুর্বল, অর্থাৎ কোন সাবজেক্টে তোমরা দুর্বল, কোন জায়গাটায় তোমাদের পড়তে হবে, সেই ভালো স্টুডেন্টরা কিন্তু সেই জায়গাগুলো খোঁজে। আর যারা ধরো অর্ডিনারি স্টুডেন্ট, আমি বলবো না কোনো স্টুডেন্টকে আমি ছোট্ট করবো না, দেখো ক্লাসে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ থাকে, আবার দেখো
ক্লাসে একদম ধরো ১০০টা স্টুডেন্ট থাকলে তার মধ্যে একদম শেষের ১০ জন অর্থাৎ ৯০ থেকে 100-এর মধ্যে যে স্টুডেন্টগুলো থাকে তাদের কিন্তু হয়তোবা কোনো কারণে কোনো ছাত্র বা ছাত্রী কোনো কারণে ঠিকঠাকভাবে পড়তে পারে না। এটা কিন্তু দুঃখেরই বিষয়। সত্যি, সত্যি দেখা যায় যে কোনো ছাত্রছাত্রী কী হয় না পড়াশোনা করতে পারে না আর্থিক দিক থেকে বা কোনো কাজের তাড়নায় বা অভাবের তাড়নায় বা দেখো কোনো খেলোয়াড়দের কিন্তু পড়াশোনাটা একটু কম হয়। সত্যি কথা বলতে খেলোয়াড়রা একটু পড়াশোনার থেকে ডিটাচ হয়ে যায় কখনো খেলার মানসিকতা চলে আসলে তখন স্কুল থেকে পাস করিয়ে দেওয়া হয়। তারা কিন্তু টেস্ট পেপার ফলো করে কিন্তু তাদের টেস্ট পেপার ফলো করা যায় আর না করা। অর্থাৎ যারা ধরো 30 থেকে 40% মার্কস অ্যাচিভ করে আসছে বা এরকম একটা অ্যাম্বিশন কোনো রকম পাস করলেই হবে, তাদের কিন্তু টেস্ট পেপার ফলো করা দরকার নেই। কেন না বলো তো? কেন হচ্ছে তারা তো ঠিকঠাক করে বইটাই পড়েনি। এবার যদি ঠিকঠাক করে বইটা পড়া থাকে তাহলে কোশ্চেনগুলো খুঁজে পাওয়া যায়। আর যারা এরকম ধরনের মার্কস পায় তাদের কিন্তু কোশ্চেন খুঁজে বের করতে এই 1 মাসের মধ্যে পুরো সময়টাই চলে যাবে, ঠিকঠাক পড়াই হবে না। সেই জন্য যারা ঠিকঠাক পড়েছে তাদের জন্য কিন্তু টেস্ট পেপার খুবই গুরুত্বপূর্ণ। আমি বলব না আমি সব স্টুডেন্টের পক্ষে গুরুত্বপূর্ণ, কিন্তু কোনো জায়গায় প্রশ্ন উঠে আসে যে এরা টেস্ট পেপার দিয়ে কী করবে, অর্থাৎ টেস্ট পেপার ফলো করে দেখালো ওই বন্ধুরা পড়েছে তার থেকে 10টা কোশ্চেন নিল, এখান থেকে 10টা ওখান থেকে 10টা, টিচার কটা বের করে দিল এরকম। তো তাদের ওই 40 থেকে 50 বা 60 কোনো রকমভাবে 10-60 মার্কস আসলেই হয়ে যাবে। কিন্তু আমি বলবো যারা দেখো 1 থেকে 10-এর মধ্যেকার স্টুডেন্ট যারা 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করো তাদের কিন্তু টেস্ট পেপারটা ফলো করতেই হবে। তা টেস্ট পেপার ফলো করতে গেলে কী করতে হবে সেটাই আজকে দেখাবো। আর দেখো এই রেফারেন্স আরেকটা কথা আমি বলেছিলাম যে রেফারেন্স টেস্ট পেপারের কোনো দরকার নেই। দেখো একটা টেস্ট পেপার যদি মোটামুটি ধরো যদি এবিটি এর টেস্ট পেপারটাই তোমরা ফলো করো তাহলে আর কোনো রেফারেন্স টেস্ট পেপারের দরকার নেই। তাহলে কী হবে কী বলতো, হেডেকটা বেশি হয়ে যাবে। এই সময়ের মধ্যে অতগুলো হেডেক নেওয়া যাবে না। আর টেস্ট পেপার মানেটা কি? ওটা একটা নির্দেশিকা, জাস্ট ওখানে কী ধরনের কোশ্চেন পরীক্ষায় এসেছে সেই ধরনের বিভিন্ন টাইপ করে দেওয়া। অর্থাৎ এখানে যদি ছোটো সোজা কোশ্চেন থাকে ওর একটু কঠিন, এই স্কুলে একটু সোজা ওই স্কুলে একটু সোজা, তাহলে বিভিন্ন রকমের নামি দামি স্কুলের কোশ্চেন কিন্তু থাকে। তো দেখো তোমাদের একটা জিনিস আমি বলে রাখি, আমরা টেস্ট পেপার ফলো করব, কিন্তু দেখো একটা জিনিস ভালো করে মাথায় রাখতে হবে যে টেস্ট পরীক্ষায় যে কোশ্চেন আসে অর্থাৎ যে স্কুল কোশ্চেন করেন অর্থাৎ সেই স্কুলে কিন্তু কোনো নামি দামি স্কুলে কঠিন কোশ্চেন করে, কোনো স্কুল কিন্তু সোজা কোশ্চেন করে। তাই বলে তোমরা এটা ভেবে নিও না যে টেস্টে এইরকম ধরনের নামি দামি কোশ্চেন স্কুলের কোশ্চেন এত কঠিন কোশ্চেন কি আমার মাধ্যমিকে দেবে? না, একদম নয়, এটা কিন্তু কোনো দিনই দেবে না। তোমরা এটা জেনে রাখবে, তোমাদের এই জায়গাটা আমি একদম 100% ফ্রি করে দিতে চাইছি। কেন এই জন্যই বলছি, দেখো টেস্টে যে ধরনের কোশ্চেন আসে সেই ধরনের কোশ্চেন কিন্তু মাধ্যমিকে আসে না, অর্থাৎ ফাইনাল পরীক্ষায় আসে না। অর্থাৎ টেস্টে যে কোশ্চেন কঠিন কোশ্চেন ওরকম কোশ্চেন আসে না। অর্থাৎ মাধ্যমিক বোর্ড এটা সহজ করে অর্থাৎ এটা সুন্দর করে সাজিয়ে দেয়, অর্থাৎ সকলের জন্যে কোশ্চেন থাকে, অর্থাৎ সকলে পাশ করবে এমন। আবার যারা ভালো পড়াশোনা করে কঠিন কোশ্চেনে আছে সেখানে অর কোশ্চেন থাকে। মোটামুটিভাবে ধরে নিতে পারো যে 40 থেকে 50 বা 60 মার্কস সবাই পেয়ে যাবে। এই মার্কসটা পাবে কেন না, সেই রকমভাবেই কোশ্চেনটা করা হয়। আর কোশ্চেন যদি জটিল করা হয় তাহলে কি হবে, স্টুডেন্টরা তো না পাসই করতে পারবে না। তাহলে কঠিন কোশ্চেন কিন্তু টেস্ট পেপার থেকে পড়ার কোনো দরকার নেই যে কঠিন কোশ্চেন একদম বড় রামকৃষ্ণ মিশন থেকে বড় কোশ্চেন, সেই ধরনের কোশ্চেন কঠিন কোশ্চেন ওরকম ধরনের কোনো কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে না। জাস্ট কি বলতো, কোশ্চেনটা এমনই হয় যে কোশ্চেনটা সমস্ত স্টুডেন্ট অর্থাৎ সমস্ত কোয়ালিটির স্টুডেন্ট, আমি বলবো না যে ভালো স্টুডেন্টের জন্য ভালো আর খারাপের জন্য খারাপ, এরকম নয়। অর্থাৎ সমস্ত স্টুডেন্টস কিন্তু কোশ্চেনের উত্তর দিতে পারবে। তারা কিন্তু একেবারে গিয়ে পরীক্ষার হলে 10 নম্বর অ্যান্সার দিয়ে চলে আসবে এবার কাঁদতে এরকম কিন্তু হয় না মাধ্যমিক পরীক্ষায় বা কোনো এরকম কম্পিটিটিভ এক্সামে কিন্তু এগুলো হয়, কিন্তু এখানে কিন্তু স্কুল বোর্ডের পরীক্ষাগুলো এরকম হয় না। এদিক থেকে তোমরা একদম নিশ্চিত থাকতে পারো যে কোশ্চেন সোজাই আসবে, অর্থাৎ তার মধ্যে অর কোশ্চেন থাকে আর কোশ্চেন কিন্তু সোজাই আসবে। সব কোশ্চেনই কিন্তু তোমাদের পড়ার মধ্যে থাকবে, এটা কিন্তু তোমাদের একদম 100% শিওর আমি বলে দিচ্ছি যে সবাই সব কোশ্চেনের উত্তর দিতে পারবে। তবে কি হয় বলো তো, দেখো কোশ্চেন লেখার ক্ষেত্রে একটু পার্থক্য দেখা যায়। যারা ধরো 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করতে যাতে তাদের লেখনীটা একটু সুন্দর হবে, হাতের লেখাও যেমন সুন্দর পরিষ্কার গোটা আর একদম সংক্ষিপ্তকারে লিখে দিয়ে আসবে। আর যারা ধরো সাধারণত 40 থেকে 50% মার্কস তারা মোটামুটি খাতাটা ভর্তি করে দিয়ে আসতে বলে 2, 4, 5 করতে গিয়ে দেখা গেল 40% মার্কস এসে গেল, আর তারপরে তো এমসিকিউ আছে। অর্থাৎ মাধ্যমিক পাস করা
কোনো ব্যাপার না, অর্থাৎ সবাই পাস করে যাবে, একদম দেখবা একবারে ঢালাও পাস হয়ে যাবে। অর্থাৎ এই নিয়ে কিন্তু তোমাদের কোনো সমস্যা নেই। কিন্তু তা সত্ত্বেও বলবো, ভালোদের জন্যও বলবো, খারাপদের জন্য বলবো, যারা টেস্ট পেপার ফলো করছে তাদের জন্য বলবো, যারা টেস্ট পেপার ফলো করছো না, অনেক স্টুডেন্ট আছে টেস্ট পেপার কেনার পয়সায় নেই। অর্থাৎ সত্যি কথা বলতে এরকম কিছু স্টুডেন্ট আছে তাদের টেস্ট পেপার কেনার পয়সা নেই, বইটা পড়ে যাচ্ছে, বইটার মধ্যে থেকে কোশ্চেন আসলেই কিন্তু সেটা হয়ে যাবে, এরকম কিন্তু হচ্ছে। তাহলে দেখো আমরা কেন করবো এটা বুঝেছি, আর কেন কারা করবো না সেটাও বুঝেছি, সবটা বুঝেছি। দেখো এবার দেখো আমরা যারা ভালো, খুব ভালো তাদের জন্য, আমি সমস্ত স্টুডেন্টের জন্যই বলছি, আমি ইন্ডিকেট করছি এই জন্য। দেখো মাধ্যমিকে যদি 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করা যায় তাহলে কিন্তু বড় বড় জায়গাতে কিন্তু তোমরা চান্স পেয়ে যাবে, অর্থাৎ আমাদের উন্নতি হয়ে যাবে, অর্থাৎ 10-এর উন্নতি হলে দেশের উন্নতি হয়ে যাবে। সেই জন্য আমি বলছি যে আরও ভালো করে পড়তে হবে। কেন, কোন কোন জায়গাগুলো দেখো, আমরা টেস্ট দিয়েছি, টেস্ট দেওয়ার পরে দেখো আমাদের এই জ্ঞানের, অর্থাৎ জ্ঞানের মূল্যায়ন করা, অর্থাৎ আমরা এই কতটা জ্ঞান অর্জন করেছি, আমরা লিখেছি, লেখার পরে কতটা নম্বর পেয়েছি তার উপর ডিপেন্ড করবে যে আমরা কীভাবে টেস্ট পেপারটাকে ফলো করবো। অর্থাৎ টেস্ট পেপার একটা নির্দেশিকা, সেখানে সেই নির্দেশিকা ফলো করে যদি আমরা চলি তাহলে কিন্তু আমরা 100% সফলতা পাবো। সেই জন্য যেখানে দুর্বল সেই জায়গাটা, অর্থাৎ জ্ঞানের ভাণ্ডারটাকে বাড়াতে হবে। দ্বিতীয় নাম্বার দেখো, দুর্বল স্থান চিহ্নিতকরণ, অর্থাৎ যেই জায়গাগুলো তোমরা তো পরীক্ষা দিয়েছো, আমরাও দিয়েছিলাম, আমরাও চিহ্নিত করেছিলাম। এবার তোমাদের তো আরও সহজ, অর্থাৎ তখন তো এত মিডিয়া সক্রিয় ছিল না, এখন কিন্তু মিডিয়া সক্রিয়, একেবারে সক্রিয়। সব আমি যেমনভাবে তোমাদের বলছি, দেখো এই যে দুর্বল স্থান চিহ্নিতকরণ, অর্থাৎ চিহ্নিত করতে হবে কোন জায়গাটা তুমি দুর্বল, কোন সাবজেক্টে কেমন নাম্বার পেয়েছো, সেই জায়গায় কেন তুমি নাম্বার পাওনি, অর্থাৎ তুমি কি পড়োনি, না তুমি কি অসুস্থ ছিলে, না তোমার কি ঠিক সাজেশনটা ঠিকঠাকভাবে পাওনি, নাকি স্কুল তোমাদেরকে হেল্প করেনি, বা বাবা মা তোমাদেরকে হেল্প করেনি, সব জায়গা থেকে দেখতে হবে। দেখা গেল যে কোনো কারণে টেস্টের সময় তুমি অসুস্থ, বাড়িতে সকলে অসুস্থ, দেখো ওই সময়টা কিন্তু সকলেরই জ্বর জারি ছিল, সেই সময় টেস্টের সময় কিন্তু অনেক বাড়িতে এরকম অসুস্থ, তাই সেক্ষেত্রে কিন্তু হয়নি, অর্থাৎ ভেঙে পড়ার কোনো দরকার নেই। তবে সেই জায়গা চিহ্নিত করতে হবে, আমরা যদি অসুস্থ ছিলাম তাহলে আমি বুঝেছি যে আমি অসুস্থ থাকার কারণে কিন্তু এই নাম্বারটা পাইনি, অর্থাৎ সেই জায়গাটা তাহলে পূরণ হয়ে যাবে। আবার দেখবে যে কোনো জায়গায় লেখা ঠিকঠাক হয়নি বলে নম্বরটা কম এসছে, সেই জায়গাও চিহ্নিত করতে হবে, অর্থাৎ দুর্বল জায়গাগুলো চিহ্নিত করে নিতে হবে। এবার দেখো 3 নম্বরে এসে দেখাচ্ছি যে নিয়মিত অনুশীলন করা, অর্থাৎ টেস্ট হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকটা সময় আমাদের থাকে, এই সময়ের মধ্যে প্রতিদিন ভাগ করে, তখন তো এখন তো স্কুল নেই, অর্থাৎ সারাদিনই বাড়িতে মানে যারা প্রাইভেট টিউটার পড়ো, অর্থাৎ প্রাইভেট টিউশন পড়ো তারা, আর বন্ধুদের সঙ্গে যাদের গ্রুপ স্টাডি করো তারা, এবং তাছাড়া তোমরা কিন্তু ফোন নিয়ে বা টিভির সামনে বসে বসে এই সমস্ত পড়াশোনার বিষয়টা করো, অর্থাৎ পড়াশোনার অনুশীলন করো। এই অনুশীলনের মধ্যে আমি বলবো যে কী করতে হবে, নিয়মিত অনুশীলন করতে হবে। ধরো সকালবেলা ঘুম থেকে উঠে একটা ফলো করলাম, তারপরে স্নান টান করে স্কুলে যাওয়ার সময় তখন একটা বসে পড়লাম, অর্থাৎ মোটামুটি সারাদিনে ধরো 5 দুগুণে 10টা তো তোমার করতেই হবে, অর্থাৎ 10 মানে 2 ঘন্টার মধ্যে মোটামুটি, তখন তো লেখাটা অন্যরকম হয়, সেই জন্য আমি গড়ে ধরলাম 2 ঘন্টা, 3 ঘন্টা তো হলে ভালো হয়, 3 10 30 10 দুগুণে 20 ঘন্টা আমি ধরেছি, তাহলে 10 দুগুণে 10টা 5টা ধরেছি, 5 দুগুণে 10 ঘন্টা, 10 ঘন্টা যদি বাদ দিয়ে 5টা 3 15 ঘন্টা, এই 10 থেকে 12 ঘন্টা 15 ঘন্টা তোমাকে কিন্তু টেস্ট পেপারটা ফলো করতে হবে। আর টেস্ট পেপার যদি ফলো করো তাহলে কী হবে, টেস্ট পেপার ফলো করলেই কিন্তু কী ধরনের কোশ্চেন টাইপ সেটা তোমরা বুঝে যাবে, আর অনুশীলনটা হয়ে যাবে, হাতে স্পিড বেড়ে যাবে, লেখাটা পরিষ্কার হয়ে যাবে, তোমার ভীতি একেবারে দূর হয়ে যাবে। তাহলে এবার গেল যে অনুশীলন, নিয়মিত অনুশীলন করা। এবার পরীক্ষার প্রস্তুতি গ্রহণ, অর্থাৎ টেস্টে পরীক্ষা দিয়েছি একরকম, আর একদম ফাইনালে গিয়ে দেবো অন্য রকম। কেমন না, এখান থেকে কিন্তু আমাদের ভীতি ছিল 100%, সেই ভীতিটা কমে গিয়ে কোথায় দাঁড়িয়েছে, আর 5% ভীতি আছে, আর সব ভীতি দূর হয়ে গেছে। টেস্ট দিয়েছি মানে আমাদের সাহসটা হয়ে গেছে। দেখো না, খেলার সময় যদি আমরা একটা বারবার প্র্যাকটিস করা হয়, অর্থাৎ একটা হিটসে ওঠে, তাহলে হিটসে উঠে যাওয়া মানে আমার ভয়টা কেটে গেছে, এবার আমি ফাইনালে যেতেই পারবো। তাই আর 5% থাকে ভীতি, এই 5% ভীতিটাকে দূর করে ফেলতে হবে। এটা সম্পূর্ণ দূর করে ফেলতে পারলে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করা হয়ে যাবে। অর্থাৎ কীভাবে আমরা ঠিক পরীক্ষাটা দেবো, অর্থাৎ পরীক্ষা দিয়েছি, টেস্টে একটা কোশ্চেন দেওয়ার পরে কিছুটা সময় ছিল, সেই সময়ের মধ্যে আমরা পড়ে নিয়েছি কোশ্চেনটা, এবার লিখেছি, বড় কোশ্চেন লিখবো না ছোটো কোশ্চেন লিখবো, কী লিখবো, এটা কিন্তু তোমরা পরীক্ষা একবার টেস্টে দিয়েছো, আবার এই যে টেস্ট পেপার একদম একটা নির্দেশিকা অনুযায়ী সেটা বারবার ফলো করতে করতে তোমাদের ভীতি একেবারেই থাকবে না। অর্থাৎ এই 5% ভীতি আছে, এই ভীতিটা কিন্তু এইগুলো ফলো করলেই চলে যাবে। গেল, এবার দেখো আত্মবিশ্বাসের জাগরণ ঘটানো, অর্থাৎ যে যাই বলুক না তোমাকে, সেই বাবা মা দাদা দিদি টিচার যে যা বলে, স্কুল টিচার যে যা বলুক তারা তো শুনতেই হবে, তাদের সকলের কথা শুনতে হবে। শুনে কি করতে হবে, এই যে আত্মবিশ্বাসের জাগরণ ঘটাতে হবে, অর্থাৎ তোমাকে
ঠিক ধরে নিতে হবে যে টেস্ট পরীক্ষা দিয়েছি, এবার মাধ্যমিক পরীক্ষা দেবো, ফাইনাল পরীক্ষা দেবো। আর এই ফাইনাল পরীক্ষা দিতে গেলে কী করতে হবে, একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, একদম সাহসের সঙ্গে বলে দিচ্ছি। দেখো, যে কোনো মানে এটা কম্পিটিটিভ এক্সামই হোক, যাই হোক, খেলা হোক, যাই হোক, পরীক্ষা হোক, যা ক্ষেত্রে, যে সমস্ত ক্ষেত্রেই তোমাদের একটা জিনিস ধরে রাখতে হবে। কোনটা জানো তো? জানো, এটা হচ্ছে কি বলো তো, যে তুমি জানবে যে পরীক্ষা দিতে গেলে আমাকে পরীক্ষায় না পারলে আমাকে মেরেও ফেলবে না, আমাকে কেটেও ফেলবে না, আমাকে ভয়ও দেখাবে না, কিচ্ছু করবে না। অতএব আমার কোনো ভয় ভীতি কিচ্ছু না, একদম আমি ফ্রি। পরীক্ষা দিতে চলে গেলাম, পরীক্ষা দিলাম, চলে আসলো। এইটা মনের মধ্যে আনতে হবে যে আমি পারি না পারি, আমায় তো মেরে ফেলবে না, আমার তো কেটে ফেলবে না, কিচ্ছু করবে না। অর্থাৎ মারবেও না, কাটবেও না, বকবেও না, কিছুই হবে না। তো সেই ক্ষেত্রে আমাদের ভীতিটা দূর হয়ে যাবে। এই ভীতি দূর হয়ে গেলে অর্থাৎ নিজের মনের থেকে কী হবে না, এই আত্মবিশ্বাসের জাগরণ ঘটে যাবে। আমার কিচ্ছু হবে না, দূর চল তো দেখি পরীক্ষা দিয়ে আসি, কেমন যা হয় হবে, দেখবো করে সেটা পরে। তাহলে এইভাবে মানসিকতাটাকে, মনটাকে স্থির করতে হবে, তা না হলে কিন্তু পরীক্ষায় কিন্তু ফেলিওর হওয়ার সম্ভাবনা বেশিই থাকে। আচ্ছা দেখো, এবার হচ্ছে 6 নম্বর, দেখো এই সময় ব্যবস্থাপনার চেতনা বৃদ্ধি করা। অর্থাৎ টেস্ট দিয়েছো একবার আর টেস্ট পেপার ফলো করছো, দুটো কিন্তু এক নয়। টেস্ট একটা কিন্তু একটা বাইন্ডিংয়ের মধ্যে দিয়েছো, আর টেস্ট পেপার ফলো করছো বাড়িতে বসে, এই শুয়ে শুয়ে বসে বসে ঘুরছি ফিরছি একটু করছি, এটা নয়। অর্থাৎ টেস্ট দিয়ে মানে টেস্ট দেওয়া মানে তোমরা বুঝে গেছো কেমনভাবে পরীক্ষাটা দিতে হবে। আর টেস্ট পেপারটা ঠিক ওইভাবেই ফলো করতে হবে। ওইভাবে যদি ফলো করো তাহলে কিন্তু কোনো সমস্যাই আসবে না। অর্থাৎ তোমাদের ভীতিটা একেবারেই দূর হয়ে যাবে। তোমাদের মনে হচ্ছে যে 3 ঘন্টার সময় কোথায় দিয়ে চলে যাবে কী জানি। তোমরা দেখবা, তোমরা যদি ঠিকঠাকভাবে লেখো, আরও আধা ঘন্টার সময় তোমাদের হাতে থাকবে যে প্রশ্নগুলো দেখার জন্য, বানান টানান দেখার জন্য, কোনোটা বাদ গেল নাকি, সমস্ত কিছু দেখার জন্য কিন্তু তোমরা সময় পেয়ে যাবে। তাই বলবো যে তোমরা টেস্ট পেপারটা ভালো করে ফলো করো, আর এই জায়গাটা সময় দিকে কিন্তু একটা জ্ঞান রেখো। আচ্ছা, তারপর দেখো এই শিখন ক্ষমতা যাচাই করা। অর্থাৎ তুমি অনেকটা সময় পেয়ে যাচ্ছ টেস্টের পরে। এই টেস্টের পরে এই যে টেস্ট পেপার এখন ফলো করছো, তোমাদের মনে রাখতে হবে যে আজকে কিন্তু যদি এই যে কটা দিন আছে, এখন অনেকটাই সময় আছে। ধরো আজকে এটা পড়েছি, দেখি তো এদের 2 দিন পরে গিয়ে লিখবো, দেখি কেমন রেজাল্টটা আসে। অর্থাৎ তুমি খাতা মিলিয়ে তুমিই লিখেছো, তুমি লেখার পরে তুমি তোমার খাতা মিলিয়ে দেখছো না কোনো জায়গায় একটু বাদ গেছে, তার মানে ওই জায়গাটা একটু দুর্বল আছে। ওই দুর্বল জায়গা চিহ্নিত করতে হবে, করে ওইটাকে সম্পূর্ণরূপে লেখার ব্যবস্থা করতে হবে, তাহলে কিন্তু সফলতা আসবেই। তাহলে এই শিখন ক্ষমতা যাচাই করা। এবারে শিখন ক্ষমতার এই ক্ষমতা বৃদ্ধি করতে হবে। তাহলে শিখন ক্ষমতা কোন জায়গাটা কি দুর্বল সেটা বুঝলাম, আর এটাকে বৃদ্ধি করতে হবে। অর্থাৎ যে দেখেছি যে আমি 3 দিন আগে পড়েছি, আজকে লিখবই। অর্থাৎ আমি কখনো দেখব যে আমরা বোকার মতো কখনো লিখে ফেলি। দেখো, আমাদের কিন্তু এইরকম ভাবে বলার সুযোগ ছিল না, ছিল কিন্তু ধরো এইরকমভাবে তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া কিন্তু ছিল না। মিডিয়া আজকে তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। অর্থাৎ আমরা এই মিডিয়ার মধ্যে দিয়ে, দেখো নেট দুনিয়ার মানুষ, তাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা কী করো, এই যে শিখন ক্ষমতার বৃদ্ধি করতে হবে। তাহলে শিখন ক্ষমতা কী করে বৃদ্ধি করবো, তুমি দেখছো যে এই জায়গাটা তোমার ভুল হয়েছে, তাহলে আমরা কখনো করে ফেলি না, একবার দেখে নিলাম, দেখে নিয়ে গড় করে লিখে ফেললাম, অর্থাৎ খেয়ে উড়ে দেওয়ার মতো। এটা কিন্তু সেমন নয়। অর্থাৎ তুমি সারাদিন ধরে পড়েছো, আজকে ধর পরীক্ষা দিয়ে এসছো, কালকে বাদ দিয়ে পরশু দিন পরীক্ষা, তাহলে এই যে রাতে দিনে যতটা পড়েছো সেটাকে কিন্তু তার পরের দিনে লিখতে হবে। অর্থাৎ তোমাকে একদম সেই খাবার দিলাম আর খেয়ে উগড়ে দিলাম এমন নয় কিন্তু। অর্থাৎ দেখে বলার মতো নয়। তুমি পড়েছো সেটা একদিন, আজকে ধরো রাত্রেবেলা, আজকে সারাদিন ধরে পড়ছো, তুমি জানো কালকে আমার পরীক্ষা, কালকে সকালবেলা ধরো কোনো একটা সাবজেক্ট, ধরো ইংলিশ হোক, বেঙ্গলি হোক, যাই হোক, ধরো ইংলিশ নিয়ে বসেছো, ইংলিশের গ্রামার পার্ট নিয়ে সমস্ত নিয়ে তুমি আলোচনা করে টুরে সব ঘুমিয়েছো, সকালবেলা উঠে তোমার কাজ থাকবে তুমি পরীক্ষা দেবা। এই পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু আগে থেকে পড়ে রাখতে, সকালে উঠে দেখিনি, ওই সকালে দেখা যাবে না, ওই দেখাটাই বন্ধ করতে হবে। এটাই হচ্ছে এই মানে ক্ষমতার বৃদ্ধি, অর্থাৎ শিখন ক্ষমতা বৃদ্ধিকরণ। আর একটা দেখো 9 নম্বর পয়েন্টস, দেখো দৃঢ় সংকল্প গ্রহণ করতে হবে। অর্থাৎ তোমাদের ভুলে গেলে হবে না, অর্থাৎ তোমরা ধরেই নিতে হবে, তোমাদেরকে বুঝেই নিতে হবে বা ধরেই নিতে হবে যে আমার পেছনে কিন্তু কি না, নেড়ি কুকুর তারা করেনি। অর্থাৎ নেড়ি কুকুর তারা করলে কী হবে, ঘেউ ঘেউ করবে, একটু উঁচু জায়গায় দাঁড়ালে পালিয়ে চলে যাবে, তারপরে চলে যাবে, তুমি নেমে দৌড় মারবা, বা তুমি হাঁটতে বা তুমি দৌড়িয়ে চলে আসো, কুকুর তোমাকে ধরতেই পারলো না, এমন হবে। কিন্তু তোমরা যদি তোমাদের পেছনে যদি রয়্যাল বেঙ্গল টাইগার তাড়া করে, তাহলে বোঝো যে রয়্যাল বেঙ্গল টাইগার উঁচু গাছে হোক, যেখানে হোক, লাফিয়ে উঠে পড়বে। তাহলে তোমাকে সেইভাবে দৌড়ানো শিখতে হবে, সেইভাবে কিন্তু সংকল্প করতে হবে যে আমাকে দাঁড়িয়ে পড়লে আমাকে কিন্তু খেয়ে ফেলবে। তাহলে কি পরীক্ষায় তোমায় খেয়ে ফেলবে না? পরীক্ষায় যদি তুমি ফেলিওর হও, তাহলে তোমাদের জীবনের সাকসেস কিন্তু পিছিয়ে গেল। অর্থাৎ তোমার যে লক্ষ্য, অর্থাৎ গোল যেটা, সেই লক্ষ্যে পৌঁছতে পারলে না। তুমি মনে করেছিলে যে এবার ঠিক আছে আমি ইংলিশতে অনার্স নেবো বা বাংলায় অনার্স নেবো, কিন্তু বাংলায় বা ইংলিশতে এমন একটা নাম্বার পেলে তোমার অনার্স তো মানে কোনোরকমভাবে পাশ করলে, তোমার অনার্স মানে পাশ করাটাই দায় হয়ে গেল, অনার্স তো অনেক দূরের কথা হয়ে যাবে।
তাই দৃঢ় সংকল্প করতে হবে। কি করতে হবে? না আমাদের কিন্তু মানে বাংলাতে হোক বা ইংরেজিতে আমাকে ইংলিশতে কিন্তু অনার্স নিতেই হবে, নেবই। এইভাবে দৌড়াবে। এইভাবে দৌড়ালেই কিন্তু তাহলে দৃঢ় সংকল্প হয়ে গেল, অর্থাৎ লক্ষ্য স্থির হয়ে গেল। লক্ষ্য স্থির হলেই কিন্তু তোমাদের সফলতা আসবেই আসবে। আমি তোমাদের 100% গ্যারান্টি দিচ্ছি। আর দেখো আরেকটা শেষ পয়েন্ট যেটা ছাত্রদের জীবনে সবচেয়ে বড় মারাত্মক ভূমিকা পালন করে। দেখো এই নেগেটিভ সেন্সের মানুষদের থেকে দূরে থাকা। দেখো এই নেগেটিভ সেন্সের মানুষ কারা? দেখো তোমার যারা ভালোবাসে তারা এটা করবে না। তাহলে তোমার যারা হিংসা করে, দেখো হিংসা মানুষের সমাজে কিন্তু হিংসায় ভর্তি। তাহলে এর মধ্যে থেকে মানুষগুলোকে চিনতে হবে। এই মানুষগুলো কিন্তু তোমার পিছনে হিংসায় লেগে যাবে। অর্থাৎ দেখো যদি ধরো একটা উদাহরণ দিয়ে বলি, দেখো তোমাদের ক্লাসে তোমরা 10 জন আছো। এই 10 জনের মধ্যে 10 জন গার্জিয়ানে 10 জন ছাত্রছাত্রীর গার্জিয়ানে কিন্তু সমান নয়। তারা কিন্তু একই অপরকে ল্যাং মারার জন্য পড়ে আছে। আর ল্যাং মারা মানে কি? একটু ল্যাং মেরে দিলে পিছিয়ে যাবে, পড়ে যাবে। তাহলে আবার উঠে দৌড়াতে হবে তাকে। সেই জন্য এই নেগেটিভ সেন্সের মানুষদের থেকে দূরে থাকতে হবে। কেননা তারা এসে বলবে, ও বাবা তোরা এখন পড়ছিস, আমি তো সারা রাত পড়েছি। সারা রাত পড়েছি? তাহলে আমরা তো এখন বসলাম সবই। ও তোরাই 10 পাতা করে পড়েছি টেস্ট পেপার, 10 পাতা, আমরা সকাল থেকে 100 পাতা সলভ করে চলে আসলাম। এই যে আবার হয়তো দেখো কোনো গার্জিয়ান পক্ষে এসে বললো, ও তোরা খেলছিস? আরে ওরা কখন থেকে পড়ছে? আরে কি আসলে পড়ছেই না। আবার হয়তো তোমরা হয়তো খেলতে বসে, সারাদিন পড়ার পর খেলতে বসেছো। আরে তোরা এখন খেলছিস? কেন খেলছিস? একটা পরীক্ষা কালকে। আর তোরা দেখ, ওরা দেখ, আমার ছেলেরা দেখ, আমার মেয়েরা দেখ কখন থেকে পড়ে যাচ্ছে। তুমি ভাবলে কী হলো? তাহলে ব্যাপারটা কি আমরা কিন্তু পিছিয়ে গেলাম? এই যে নেগেটিভ সেন্সের মানুষ, আবার কখনো দেখছো হয়তো দেখো পড়ছি, আরে তোরা সারাদিন পড়ে তোদের মাথাটাই খারাপ হয়ে যাবে। কেননা যেহেতু তোরা সারাদিন পড়ছিস, তো সারাদিন পড়ে তোর মাথা খারাপ হয়ে যাবে। আসলে তোমাকে ডিমোটিভেটেড করে দিচ্ছে। অর্থাৎ সারাদিন পড়লে সত্যি যদি মাথাটা খারাপ হয়ে যায়, সত্যি যদি আরে বেশি পড়লে ভুল হয়ে যাবে, অত রাখ এটা রেখে দে। এই যে এই ধরনের মানসিকতার মানুষ কিন্তু সমাজে ভর্তি। এই মানুষগুলোর থেকে কিন্তু তোমাদের দূরে থাকতেই হবে। দূরে থাকতে পারলেই কিন্তু তোমাদের সফলতা আসবে। আদারওয়াইজ কিন্তু সফলতা আনাটা খুবই কঠিন ব্যাপার। তো দেখো আজকে আমি এই যে 10টা পয়েন্টস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম, যে এই টেস্ট পেপারটা কী এটা বললাম, আবার টেস্ট পেপারের গুরুত্বটা কী, অর্থাৎ টেস্ট পেপার কি গুরুত্বপূর্ণ এটা আগে প্রশ্ন করেছি। তারপর করেছি হ্যাঁ কেন, সেই যে কেনটাই এর উত্তরগুলো এসে গেল। আর কারা টেস্ট পেপার ফলো করবে, কারা করবে না, এটাও আমি বলেছি যে টেস্ট পেপার ফলো মানে কি। দেখো কারো সামর্থ্য থাকে না, কেনে না, কারো হয়তো ইচ্ছাই নেই, ধরুন আমরা ওই টেস্ট পেপারের বইটাই ভালো করে পড়তে পারিনি, আর কি করে টেস্ট পেপার ফলো করবো, টেস্ট পেপার ফলো করে কোশ্চেনই খুঁজে পাচ্ছি না। তো এরকম ধরনের কত স্টুডেন্ট আছে। আর যারা টেস্ট পেপার ফলো করছে, বেশি রেফারেন্স টেস্ট পেপার নিয়ে বসার কোনো দরকার নেই। একটা দুটো টেস্ট পেপার যথেষ্ট। একটা এবিটিএ টেস্ট পেপার থাকলেই কিন্তু যথেষ্ট। তারা কোশ্চেন টাইপ পেয়ে যাবে আর নির্দেশিকা পেয়ে যাবে, ওখান থেকে কী ধরনের লিখতে হবে এটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তাই আমি বলবো যে আজকের এই ভিডিওটা তোমাদের যদি সত্যি ভালো লেগে থাকে, তাহলে কি করবে, একটা করে লাইক দিয়ে দেবে। আর কি করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে কী হবে, বন্ধুরাও এই ব্যাপারটা জানতে পারবে যে আমাদের পরীক্ষাটা কিন্তু একটা খেলার ব্যাপার। অর্থাৎ সেখানে আমাকে মেরেও ফেলবে না, কেটেও ফেলবে না। এটা তাদের মাথার মধ্যে ঢুকাতে হবে যে পরীক্ষা মানে একটা মামুলি ব্যাপার। আমরা টেস্ট দিয়েছি, এই টেস্ট পেপার ফলো করেছি, এখন গিয়ে পরীক্ষা দেবো, হাসতে হাসতে যাবো, হাসতে হাসতে চলে আসবো। আমাদের বেগেও মারবেও না, ধরবেও না, কাটবেও না, কিচ্ছু করবে না। অর্থাৎ আমাদের নয় ফেল হবে, নয় পাস হবে, নয় ভালো নাম্বার। অর্থাৎ ফেল তো কেউ করবেই না, অর্থাৎ নাম্বারটা একটু ভালো আসবে না, একটু খারাপ আসবে। এই ব্যাপারটা, এইরকম মানসিকতা নিয়ে কিন্তু পরীক্ষা দিতে চলে যাবে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। আর ভালো লাগলে লাইক দেবে, শেয়ার করবে। আর নতুন যারা সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু একটা করে লাইক দিয়ে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এইরকম মজাদার ভিডিও, গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তোমাদের কিন্তু লাইক দিতেই হবে। তোমরা লাইক দিলে তোমাদেরকে চলে যাবে, তোমরা কিন্তু সাকসেস পাবে। আর আমিও ভীষণভাবে মোটিভেটেড হবো। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার খুব শীঘ্রই হাজির হচ্ছি। গুড বাই ফ্রেন্ডস।